আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পরিচিতি জানব। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এটি একটি অ্যাকাউন্টিং সফটওয়্যার। প্রথমে আমরা ব্ল্যাঙ্ক একটি ওয়ার্ক বুক নিচ্ছি। ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক ক্লিক করলাম। একটি ওয়ার্ক বুকের অধীনে একটি শীট আছে। আমরা যদি প্লাসে ক্লিক করি, যত ক্লিক করব তত শীট আসতে থাকবে। আমি এই মুহূর্তে যে অ্যাকাউন্ট মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2021 ভার্সন দেখাচ্ছি। এটি হচ্ছে এ যাবৎ সর্বশেষ ভার্সনটা আপনারা ফাইল মেনু থেকে অ্যাকাউন্টে গিয়ে এখানে চেক করতে পারবেন। তো এখন যে স্ক্রিনের পরিচয় দেখাচ্ছি, এটা আপনি যে কোনো ভার্সনে একই রকম। তো 21 ভার্সনে একটি শীট দেওয়া থাকে, যেমন শীট 1। তারপর প্লাসে ক্লিক করলে আরও যত খুশি তত শীট নেওয়া যায়, যেমন 2, 3 এরকম অনেক শীট আসলো। 2010 ভার্সন পর্যন্ত যখন আপনি একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করবেন, এই ওয়ার্কবুকের অধীনে 3টি শীট ডিফল্ট অবস্থায় থাকে 2010 ভার্সন পর্যন্ত। এরপর 2013 থেকে 21 পর্যন্ত একটি শীট ডিফল্ট অবস্থায় থাকে, চাইলে বাড়িয়ে নেওয়া যায়। তো শীটগুলো প্লাসে ক্লিক করলেই চলে আসে। এটাতে লেখা আছে নিউ শীট বা ওল্ড ভার্সনে ইনসার্ট শীট। শীটের গায়ে মাউসের রাইট বাটনে ক্লিক করলে আপনি একটি পপ আপ মেনু পাবেন। এখান থেকে ডিলিট করতে পারবেন। আবার রাইট বাটনে ক্লিক, ডিলিট। রাইট বাটনে ক্লিক করে রিনেম করলে আপনি এখানে নামটাকে চেঞ্জ করে দিতে পারবেন, যেমন ইকরা। আবার রাইট বাটনে ক্লিক করে ট্যাব কালারে গিয়ে আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন। ফলে আপনি অন্য শীটে গেলে ওই ট্যাবটা ওই কালারটা ধারণ করে। তাহলে ট্যাবের নাম চেঞ্জ করা, ট্যাব ডিলিট করা আমরা বুঝতে পারলাম। এছাড়া ট্যাবকে আপনি ধরে এদিক সেদিক নিতে পারবেন, যেমন ইকরা টেনে দেখেন উপরে একটি ছোট্ট তীর চিহ্ন দেখাচ্ছে, এখন এটা এই পাশে চলে আসলো। এভাবে আপনি ট্যাবকে মুভ করতে পারবেন। এবার যে কোনো একটি শীট আমি রাখবো, বাকিগুলো ফেলে দিব, ডিলিট। মনে রাখবেন যে শীটটাকে আপনি ডিলিট করে দিচ্ছেন সেটা আর আনডু করলেও আসবে না। সুতরাং শীট ডিলিট করার পূর্বে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। তো এবার চলুন, তাহলে আমরা কি বুঝলাম যে একটি বুক তো বই, তাই না? তো বইয়ের ভেতরে কি থাকে? অনেক শীট বা পেজ বা পাতা থাকে। ঠিক তেমনি এই ওয়ার্কবুকের অধীনে থাকে কিছু শীট। এই বিষয়টাকে এইভাবে মনে রাখতে পারলে সহজ হবে। পরীক্ষায় এই প্রশ্নটা থাকে যে ওয়ার্কবুক এবং ওয়ার্কশিট কি। তখন আমরা বলতে পারবো যে একটি ওয়ার্কবুকের অধীনে কতগুলো শীট থাকে। এবার দেখুন, এ বি সি ডি এভাবে কলামের নামগুলো দেয়া আছে। আমরা যদি আরেকটু ডানে যাই তাহলে দেখতে পাবেন যে জেড, তারপরে এ বি এ সি এভাবে ডিকশনারির আদলে সাজানো আছে। আর রোগুলো 1, 2, 3, 4 আকারে দেয়া আছে। আমরা হেডিংয়ে ক্লিক করলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কলামটি বা রোটি সিলেক্ট হয়, আর এই কোণায় ক্লিক করলে পুরো শীটটি সিলেক্ট হয়। তাহলে একেবারে ডান পাশ পর্যন্ত যাওয়ার জন্য যদি এখানে ধরে রাখি, দীর্ঘ সময়ের ব্যাপার, আমরা কন্ট্রোল ধরে রাইট অ্যারো চাপ দিলাম, ফলে XFD একেবারে সর্বশেষ কলামে চলে আসলাম, প্রায় 16,000টির মতো। আর কন্ট্রোল ডাউন একেবারে নিচে চলে আসলাম, এখানে প্রায় 10.5 লক্ষের মতো।
তবে সংখ্যাগুলো বইয়ে সুন্দর মতো দেয়া আছে, আপনারা সেখান থেকে ভাষণ অনুযায়ী মুখস্থ করে নেবেন। পরীক্ষায় এই প্রশ্নটি থাকে, প্রশ্নটি খুবই কমন। আবার আপ অ্যারো এবং লেফট অ্যারোর মাধ্যমে আমরা শুরুর দিকে ফিরে আসলাম। এই যে বক্সটি দেখা যায়, এটাকে বলা হয় সেল পয়েন্টার। এখানে শীটের মধ্যে দেখেন অসংখ্য ছোট ছোট সেল আছে বা ঘর আছে। আমরা মাউস পয়েন্টার যেখানে ক্লিক করি সেই সেলেই সেল পয়েন্টারটা অবস্থান করে, এবং সেল পয়েন্টার যেখানে থাকে সেখানেই আপনি টাইপ করতে পারবেন। এন্টার। এক্সেল প্রোগ্রামের নিয়ম হচ্ছে, যখন আপনি কোনো কিছু টাইপ করবেন, টাইপ করা শেষ হওয়ার পর এন্টার দিতে হবে, তাহলে কাজটি অ্যাপ্লাই হবে। যদি আপনি টাইপ করার পর কাজটি অ্যাপ্লাই করতে না চান, তাহলে স্কেপ বাটনে চাপ দেন। কিবোর্ডের বামে একেবারে উপরে ESC স্কেপ মানে বাতিল করা, সেখানে চাপ দিলে লেখাটি বাতিল হয়ে যাবে। এবার লক্ষ্য করেন, এই সেলের ভেতরে এই লেখাগুলো আছে, কিন্তু এখানে কোনো লেখা নাই। এটা হচ্ছে ফর্মুলা বার, এখানে দেখাচ্ছে। তো এই সেলে লেখা নাই, বাট আমরা তো দেখতেছি লেখা আছে, বরং এটা F পর্যন্তই আছে। বিষয়টা হচ্ছে, আমরা এখান থেকে যদি এরকম ভাবে বড় করে দেই, তাহলে দেখা গেল এটা D এর ঘরে অবস্থান করতেছে। অর্থাৎ যখন এটা এরকম ছোট ছিল, লেখাটি, অর্থাৎ আমরা ধরতে পারি এটা হচ্ছে গাছের গোড়া, আর ডালপালা চলে গেছে অন্যের সীমানায়। যদি আমরা এখানে এখন কিছু টাইপ করি, তাহলে আর এটা এখানে আসবে না, অর্থাৎ সীমানার দেয়াল উঠে গেছে। এখান থেকে যদি এটাকে আরেকটু বড় করে দেই, তাহলে এটা শো করবে। তাহলে যদি আমাদের কোনো বড় লেখা যদি শো করানোর দরকার হয় বা প্রিন্ট করার দরকার হয়, তাহলে আমরা অবশ্যই ঘরকে বড় করে দিতে হবে। আর যদি দরকার না মনে করি, তাহলে ছোট থাকলেই চলবে। এবার আসুন, এই লেখাটাকে আমরা এডিট করতে চাই, তাহলে এখানে ডাবল ক্লিক করতে হবে, ফলে কার্সর আসবে, এবং কার্সরটাকে যে কোনো জায়গায় রেখে আপনি চাইলে এডিট করতে পারবেন, এবং কাজ শেষে এন্টার দিতে হবে। কেননা ম্যাক্সিমাম কমান্ডগুলো ইনঅ্যাক্টিভ থাকে। আপনি যখনই এন্টারে চাপ দিবেন, কমান্ডগুলো সব অ্যাক্টিভ হবে। প্রয়োজনে এবার আপনি সিলেক্ট করেন, তারপরে কাজ করেন। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এবার আসুন, এই কলামটির নাম হচ্ছে F কলাম, তাহলে এটার নাম কি? H কলাম, তাহলে এটা C। এবার আসুন রো এর নাম, আমি সেল পয়েন্টার আছে এখন 6 নাম্বার রোতে, আর এখন অবস্থান করতেছে 3 নাম্বার রোতে। যদি এইটুকু বুঝে থাকেন, তাহলে আসেন এবার প্রত্যেকটা সেলেরও নাম জেনে নেই। এই যে সেল পয়েন্টারটা অবস্থান করতেছে B কলামে এবং 3 রোতে, তাহলে এই সেলটার নাম হবে B3, তাহলে এটার নাম হবে F3, তাহলে এটার নাম হবে H3, তাহলে এখানের নাম হবে B2, এটার নাম হবে D10। আশা করি বুঝতে পেরেছেন। আমরা যখন যেই সেলে সেল পয়েন্টারটাকে রাখি, তখন D7, এই D7টা এই কোণায় নেম বক্সে দেওয়া আছে, অর্থাৎ সেল পয়েন্টার যখন যেই ঘরে থাকে সেই ঘরের নামটি নেম বক্সে চলে আসে। আপনি কষ্ট করে একবার F এর দিকে তাকানো বরাবর, আবার 5 এর দিকে তাকানো, এভাবে কষ্ট না করেও আপনি এই কর্নারে নেম বক্স থেকেও দেখতে পারবেন। আশা করি রো, কলাম এবং সেলের নাম আপনারা বুঝতে পেরেছেন।